ধারাবাহিকের শুরুতেই দেখা যায় টিপ টিপ স্বস্তিকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি সঞ্জয়। তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমি তোমার স্ত্রী। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? বলো, তুমি আমাকে দূরে সরে দিবে না তো? তখনই স্বস্তিক বলে, না টিপ, তোমাকে আমি কেন ভুলে যাব বলো তো? তোমাকে তো আমি ভালোবাসি। তোমাকে কেন ভুলে যাব? তোমাকে আমি কোনোদিনও ছেড়ে যেতে পারি বলো তো? তখন টিপ বলে, সত্যি, তোমাকে না আমি খুব ভালোবাসি সঞ্জয়, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই বলেই স্বস্তিককে জড়িয়ে ধরে টিপ। তখন স্বস্তিকও টিপকে জড়িয়ে ধরে। তখনই সেখানে গিনি এসে পৌঁছয়। তখন গিনি ওদেরকে এই অবস্থায় দেখে বলে, সরি সরি, আমি ভুল সময় চলে এসেছি, আমি চলে যাই। তখন টিপ বলে, না, এদিকে আসুন, দাঁড়ান। তখনই স্বস্তিক বলে, আমি বাইরে থেকে ঘুরে আসছি। এই বলে স্বস্তিক বেরিয়ে চলে গেলেই তখন টিপকে গিনি বলে, শোনো টিপ, তোমার সঙ্গে না আমি কথা বলতে আসলাম। আমি তোমাকে এটা বলতে এসেছি যে তুমি কিন্তু সঞ্জয়ের অধিকার ছাড়বে না, যাই হয়ে যাক না কেন। সঞ্জয়কে তুমি কিছুতেই ছাড়বে না, সঞ্জয় তোমার স্বামী, বুঝতে পেরেছো? তখন এই কথা শুনে টিপ অবাক হয়ে গিনির দিকে তাকিয়ে থাকে। তখন গিনি বলে, আমি বুঝতে পারি, ওই গীতা না সবকিছু করতে পারে, তাই নিজের স্বামীকে কাছে না পাওয়ার যে কি কষ্ট সেটা আমি জানি। তাই আমি তোমাকে বলছি যে ওরা না অনেক প্রমাণ জোগাড় করছে, ওরা কোর্টে অনেক প্রমাণ দেখাবে, কারণ ওদের হাতে অনেক ক্ষমতা তো, তার জন্যই ওরা কিন্তু এটা প্রমাণ করে দেবে যে ও সঞ্জয় নয়, ও স্বস্তিক, বুঝতে পেরেছো? তার জন্যই তোমাকে আমি সাবধান করতে এসেছি। তোমার সংসার কিন্তু টিকতে দেবে না ওই গীতা। ওই গীতা না কারো সংসার টিকতে দেয় না। তাই তাই তুমি না সাবধানে থাকবে, আর তোমার নিজের স্বামীকে নিজের আঁচলের তলায় করে রাখবে। তখন টিপ বলে, একটা কথা জিজ্ঞাসা করবো? তখন গিনি বলে, আমি জানি তুমি আমাকে কি কথা জিজ্ঞাসা করবে। গীতার প্রতি এত রাগ কেন আমার, সেই কথা জিজ্ঞাসা করবে? নাকি আমার স্বামী এখানে নেই কেন? তখন টিপ বলে, হ্যাঁ, আপনার স্বামী। তখন গিনি বলে, আমার স্বামী ব্যবসার কাজে বিদেশে গেছে। তখনই টিপ বলে, তাহলে আপনি জাননি কেন? তখন গিনি বলে, আমি আমি কি করে যাব? আমাকে তো বউ বলে মানেই না, তার জন্য আমিও যেতে পারিনি। তখন টিপ বলে, মানে কি হয়েছিল বলুন তো আমাকে। তখন গিনি বলে, জানো তো, গীতাকে গীতাকে এই বাড়ির মানুষ সবাই আমার স্বামীর জন্য পছন্দ করেছিল। তারা তারা আমার স্বামীর জন্য গীতাকে বউ করে এই বাড়িতে আনতে চেয়েছিল। কিন্তু গীতার ফোন থেকে আমি আমি সাত্বিকের সঙ্গে কথা বলেছিলাম। তখন না ওর কথা শুনে আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। তখন গীতা সেজে আমি লুকিয়ে আমার স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখন আমি ধরাও পড়ে যাই যে আমি গীতা নই, আমি গিনি। তখন ও অস্বীকার করলে, ওকে জোর করে আমি বিয়ে করতে বাধ্য করি, ঠিক আছে, এই বাড়িতে এসে আমি ঠকিও ঠিক, কিন্তু আমাকে কোনোদিনও কোনোদিনও বইয়ের মর্যাদা দেওয়া হয়নি। সে শুধুমাত্র গীতাকে ভালোবেসেছিল। আমাকে এটাই বলা হয়েছে যে সে শুধুমাত্র গীতাকে ভালোবাসে, আমাকে নয়। তাই আমাকে কোনোদিনও কোনোদিনও ভালোবাসতেও পারবে না। হ্যাঁ, সবকিছু দিয়েছে আমাকে, কিন্তু স্বামীর অধিকারটা আমাকে কোনোদিনও দেয়নি। তখনই গিনি বলে, সরি গো, তোমাকে আমি এসব কথাগুলো জিজ্ঞাসা করে ফেললাম। তখন গিনি বলে, না, ঠিক আছে, আসলে আমি না গীতাকে কোনোদিনও কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কিন্তু দেখো না, আমি এই বাড়ির কোনো বউ হয়ে উঠতে পারলাম না, অথচ গীতা সবার ভালোবাসা পেয়েছে, সবার কাছে ভালো বৌমা হয়ে গেছে, কিন্তু আমি আমি খারাপই রয়ে গেলাম। তাই তো তোমাকে আমি বলছি, গীতা না কারো সংসার টিকতে দেয় না, আর তোমার সংসারও টিকতে দেবে না। তাই তোমাকে আমি বলছি, তুমি না সঞ্জয়কে নিজের হাতের মুঠোয় রাখো, সঞ্জয়কে নিজের করে রাখো। তখন টিপ বলে, কিন্তু সঞ্জয় সঞ্জয় তো শুধুমাত্র আমার আমার স্বামী, আমার ভালোবাসা, আমি ওকে কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। তখন গিনি বলে, সেই জন্যই তো তোমাকে আমি বলছি, তুমি সঞ্জয়কে নিজের করে রাখো, গীতার ফাঁদে না পা দিও না, পা দিও না তুমি। তখন এই কথা বললেই টিপ সেখান থেকে চলে যায়। তখন গিনি বলে, গীতা, এবার এবার কি করবি? তোর সুখ যে আমি দেখতে পারি না রে বোন, তোকে এবার এমন ভাবে আমি শেষ করব না যে তুই সারা জীবন কেঁদেও কুল পাবি না। আমি জানি ও স্বস্তিক, কিন্তু স্বস্তিককে আমি কোনোদিনও তোর হতে দেব না। স্বস্তিক ওই টিপের কাছে থেকে যাবে, এমন ষড়যন্ত্র করবো না, তুই একাই থেকে যাবি, একাই। ওইদিকে দেখা যাবে প্রিয়ঙ্গদা চ্যাটার্জি ফোনে কথা বলছে। তখনই সেখানে অগ্নিজিৎ মুখার্জি গিয়ে হাজির হয়। তখন অগ্নিজিৎ মুখার্জিকে দেখেই প্রিয়ঙ্গদা বলে, আপনি আপনি এখানে? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ, আমি এখানে কেন এসেছি জিজ্ঞাসা করবেন না? তখন প্রিয়ঙ্গদা বলে, আপনি তো কোনো দরকার ছাড়া আসার মানুষ নন, আপনাকে তো আমি যতদূর চিনি কোনো দরকার ছাড়া আসেননি। তখন অগ্নিজিৎ বলে, হ্যাঁ, আপনার সঙ্গে কিছু কথা বলতে আসলাম আমি। আসলে আমার বৌমা গীতা, গীতার উপর গুন্ডারা অ্যাটাক করেছিল। তখন প্রিয়ঙ্গদা বলে, কি বলছেন আপনি? তারপরে তখন অগ্নিজিৎ বলে,
গীতা এখন হসপিটালে আছে, ওর শরীরের কন্ডিশন খুবই আশঙ্কাজনক। তখনই প্রিয়ঙ্কদা বলে, কি বলছেন? ওর তো এখন অ্যাডভান্স স্টেজ চলছে, ওর যে কোনো সময় পেন হতে পারে। ও কেন এরকম একটা ঝুঁকি নিতে গেল বলুন তো? ওর কি দরকার ছিল এরকম একটা ঝুঁকি নেওয়ার? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আসলে আমার ছেলে স্বস্তিকে পুরনো সব কথা মনে করানোর জন্য ওরা একটা জায়গায় নিয়ে গিয়েছিল। সেখানেই সেখানে গুন্ডারা হামলা করে। তখনই প্রিয়ঙ্কদা বলে, মানে সঞ্জয়? তখন অগ্নিজিৎ বলে, না, ও স্বস্তিক, আমার মতে ও স্বস্তিক, আর আপনারা বলতেই পারেন সঞ্জয়। তখন প্রিয়ঙ্কদা বলে, দেখুন, ও তো এখনো স্বীকার করছে না যে ও স্বস্তিক। ও তো নিজেই বলছে যে ও সঞ্জয়। তাহলে আপনারা কেন এই কথাগুলো বলছেন বলুন তো? আর তাছাড়া ও টিপের স্বামী, টিপও তো বলছে যে ও সঞ্জয়, আর টিপ তো ওর সব সব আইডেন্টি সবকিছু দিয়েছে। তাহলে তখন অগ্নিজিৎ বলে, ওই ভজন মিথ্যে দিয়েছে তো, সবকিছু ভুয়া, সবকিছু মিথ্যে। কেন আপনার পরপর ঘটনাগুলো মনে হচ্ছে না যে সবকিছু সাজানো? মনে হচ্ছে না পরপর যা সাজানো? তখন এই কথাগুলো শুনে অবাক হয় প্রিয়ঙ্বদা। তখনই সেখানে মনোজিৎ চ্যাটার্জি চলে আসে, আর সেই বলে, আপনার এত বড় সাহস, আপনি আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের নামে এসব কথাগুলো বলছেন? শুনুন, আপনি না ভালোই ভালোই এসব কথাগুলো বন্ধ করুন, না হলে কিন্তু যে গেট দিয়ে এসেছেন না, সেই গেট দিয়ে সিকিউরিটি গার্ড দিয়ে বের করে দেওয়ার ব্যবস্থা করব। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, কি? আপনি মুখ সামলে কথা বলুন। শুনুন, আমি না আপনার বাড়িতে থাকতে আসিনি। তখন প্রিয়ঙ্বদা বলে, কি বলছো তুমি এসব? কেন করছো? উনি একজন সম্মানিত ব্যক্তি। তখনই মোহিনী বলে, আপনাকে এত বড় সাহস দিয়েছে কে? আপনি আমার দিদির নামে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথাগুলো বলছেন? আমার দিদি কি মৃত্যুক নাকি আমার দিদি যে মিথ্যে কথা বলবে? তখন প্রিয়ঙ্বদা চ্যাটার্জি বলে, মোহিনী, বড়দের মাঝখানে একদম কথা বলবে না। তোমাকে এত কথা বলতে কে বলেছে? হ্যাঁ, আমরা বড়রা কথা বলছি তো, তুমি এর মধ্যে কেন কথা বলছো? তখন মোহিনী বলে, শোনো জেম্মা, তুমি তো আমার দিদির হয়ে একটা কথাও বলবে না। তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার কথাগুলো শুনছো, দিদি নাকি মিথ্যে কথা বলছে। তাহলে কি বলবো আমি? তখন মনোজিৎ বলে, হ্যাঁ, তাই তো করছে, কারণ টিপ তো ওর সৎ মেয়ে, তাই না? কখনো নিজের মেয়ে হিসেবে মেনে নিতে পারেনি। তখন প্রিয়ঙ্কদা বলে, চুপ করবে তুমি? সব সময় এক ভাঙা রেকর্ড বাজিও না তো। শোনো, উনি যা বলছে সেটারও না ভিত্তি আছে। তখন মনোজিৎ বলে, মানে তুমি এই লোকটার সঙ্গে হাত মিলাচ্ছ না? হাত মিলিয়ে আমার মেয়ের বিরুদ্ধে কথা বলছো? তখন অগ্নিজিৎ বলে, শুনুন শুনুন, আপনি না মুখ সামলে কথা বলুন। কোর্টে কোর্টে না সবকিছু 5 to 5 ভাবে প্রমাণ হয়ে যেত। শুধুমাত্র আমার বৌমা গীতা গীতা শুধুমাত্র টিপের কথা শুনেছে। তখনই টিপের বাবা বলে, কেন? আমার আমার মেয়ে কি ভুল কিছু বলেছে নাকি? আমার মেয়ে কি মিথ্যুক নাকি যে আপনি আমার মেয়েকে এসব কথাগুলো বলছেন? তখন অগ্নিজিৎ বলে, শুনুন, এটা না প্রমাণিত যে আমার ছেলেকে স্বস্তিকে টিপ টিপ গঙ্গার জল থেকে উঠিয়েছিল, আর সেখানে তারক তারক সাপুরে সেও ছিল। তখন এই কথাতে প্রিয়ঙ্কদা বলে, শুনুন, এখানে না আমার মেয়ে আমার মেয়ের সঙ্গে তো সঞ্জয়ের বিয়ে হয়েছে। আর তাছাড়া আমার মেয়ে তো বলছে যে ও সঞ্জয়। আর তাছাড়া সঞ্জয় নিজেও তো বলছে যে ও সঞ্জয়। ও তো আপনাদের কাউকে চিনতে পারছে না, আর ও কাউকে মেনেও নিচ্ছে না। তাহলে এসব কথাগুলো কেন বলছেন? তখন মনোজিৎ বলে, হ্যাঁ, তাই তো, আমার মেয়ের ভালো মন্দ তো আমাদের বুঝতে হবে। আর তাছাড়া আমার মেয়ে যেটা বলেছে সেটাই সত্যি, বুঝতে পেরেছেন? এখানে না একদম আজে বাজে কোনো কথা বলবেন না। আমার মেয়ে যখন বলেছে ও সঞ্জয়, তাহলে সঞ্জয়ই। তখনই দেখা যাবে অগ্নিজিৎ বলে, শুনুন, আমাদের কাছে না সব প্রমাণ রয়েছে। তারক সাপুরে নিজে নিজে সবটা বলেছে। আর তাছাড়া টিপ ওকে সুস্থ করেছে, তার জন্য টিপের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কিন্তু টিপ এখন যেটা করছে সেটা কিন্তু ও খুব বিপদে পড়ে যাবে। স্বস্তিকে যখন সবকিছু মনে পড়ে যাবে না, তখন আপনার মেয়ের কি হবে সেটা বুঝতে পারছেন? আমি শুধু এখানে একটা কথা বলতে এসেছিলাম যে আপনার মেয়েকে না আপনারা সাবধান করে দেবেন। আপনার মেয়ে যেটা করছে সেটা কিন্তু ঠিক করছে না। ওর জন্য আমাদের বাড়ি বৌমা গীতার যদি কোনো রকম কোনো ক্ষতি হয় না, তাহলে কিন্তু আপনার মেয়েকে আমরা ছেড়ে কথা বলবো না। তখনই দেখা যাবে প্রিয়ঙ্কদা বলে, দাঁড়ান দাঁড়ান, আপনি কি বলছেন? টিপের জন্য গীতার ক্ষতি হবে মানে? আমার মেয়েও যে ওই বাড়িতে গিয়ে আছে সেটাও কিন্তু আমাদের কাছে ভালো লাগছে না। তখন অগ্নিজিৎ বলে, দেখুন, আমাদেরও কিন্তু ভালো লাগছে না। আমার ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিলে তো ভালোই হতো, কিন্তু আপনার মেয়ে সেটা করেনি। নিজে ওকে বিয়ে করে নিয়েছে। কিন্তু আমার ছেলে বেশি দিন তো আর সেটা মুখ বুজে সহ্য করবে না। ঠিক ও সব কথা মনে পড়বে। তখন কি হবে বুঝতে পারছেন? তখনই মোহিনী বলে, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। সঞ্জয় দার সঙ্গে টিপদের বিয়ে হয়েছে, অগ্নি সাক্ষী করে বিয়ে হয়েছে, আমাদের সবার সামনে বিয়ে হয়েছে। এখন আপনি এসব কথাগুলো বললেই হলো নাকি? এটা কি গাজোয়ারি নাকি? আমাদের মেয়ের কোনো ভবিষ্যৎ নেই? তারপরে দেখা যাবে প্রিয়ঙ্কদা বলে, হ্যাঁ, এটাও তো ঠিক যে কোর্টে যা বলা হচ্ছে কোনো প্রমাণ তো আমরা পাইনি। তার জন্য তার জন্য আমরাও আমরাও বেশ কিছু
সমস্যার মধ্যে আছি। তখন এই কথাতেই মনোজিৎ বলে, তুমি আবারও আমার মেয়ের পক্ষ নিয়ে কথা বলছো না? তুমি ওই গীতার পক্ষ নিয়ে কথা বলছো? তখন অগ্নিজিৎ বলে, শুনুন, আপনাদেরকে আমি সাবধান করতে আসলাম। আপনার মেয়ে, আপনার মেয়েকে বোঝাবেন। ও ভালোই ভালোই যদি আমাদের ছেলেকে আমাদের বুঝিয়ে দেয় তাহলে তো ভালোই, না হলে পরবর্তীতে কিন্তু ও খুব বিপদে পড়বে। তখন আপনারা বুঝতে পারবেন। এই কথাগুলোই না এখানে আপনাদেরকে আমি বলতে এসেছিলাম, অন্য কিছু আপনাদের সঙ্গে আমি বলতে আসিনি। তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই। তখন মনোজিৎ বলে, দেখুন, একদম বাজে কথা বলবেন না। আমার মেয়ে সঞ্জয়কে ভালোবাসে, আর সঞ্জয় আমার মেয়েকে ভালোবাসে। তাই আমার মেয়ে যেটা বলবে সেটাই হবে। বুঝতে পেরেছেন? আপনি বললেই হলো নাকি? তখনই অগ্নিজিৎ বলে, দেখুন, আমি দেখি গীতা যেটা চ্যালেঞ্জ নিয়েছে তো নিয়েছি, সেটা কি হয়। তারপরে আমি এই কেসটা কোর্টে নিয়ে যাব। কোর্টে গিয়েই না সেটা সহজে প্রমাণ হয়ে যাবে যে ও সুস্থ। এটাই বলা ছিল। এই বলে সেখান থেকে চলে যায়। তখন প্রিয়ঙ্গদা বলে, শোনো, তোমরা না বড্ড বাড়াবাড়ি করছো। এই একবারও ভেবে দেখেছো দুটো মানুষ আলাদা হতে পারে, হ্যাঁ চেহারা এক হতে পারে, কিন্তু হাতের লেখা সেটাও কি এক হতে পারে? তখন মনোজিৎ বলে, দেখো, এগুলো সব মিথ্যে। মিথ্যে? ওরা মিথ্যে মিথ্যে রিপোর্ট এনেছে। এগুলো টাকা দিয়ে ওরা করেছে। তখনই প্রিয়ঙ্কদা বলে, বেশ, টাকা দিয়ে করেছে, কিন্তু আমি যেটা বলছি সেটা কিন্তু ঠিক। একদিন যখন সবকিছু মনে পড়ে যাবে না স্বস্তিকে, তখন তখন তোমার মেয়ে কি করবে? ও কিন্তু হেরে যাও মেনে নিতে পারে না। সেটাতে কিন্তু আমাদের মেয়েরই ক্ষতি হবে। এই বলে সেখান থেকে চলে গেলেই তখন মোহিনী মনোজিৎকে বলে, জেঠু, টিপদি কিন্তু সঞ্জয়কে খুব ভালোবাসে। তখনই দেখা যাবে মনোজিৎ বলে, হ্যাঁ, আমি আর কিছু জানতে চাই না, ওই ছেলেটা আমার মেয়ের ভালোবাসা এটাই জানি। ওদিকে দেখা যাবে বড়বাবু গীতার সঙ্গে দেখা করতে আসে, আর এসেই বলে, আচ্ছা অগ্নিকন্যা, আপনি এটা কি করে করলেন? আপনি ভুলে গেছিলেন কোর্টের সামনেও যে আপনার উপর হামলা হয়েছিল, সেটাকে আপনি ভুলে গেছেন? তখন গীতা বলে, না বড়বাবু, আমি ভুলে যাইনি। তখন বড়বাবু বলে, তাহলে আপনি কেন আমাকে ফোন করলেন না? কেন ফোন করলেন না? আপনি একবার ফোন করলেই তো আমি সঙ্গে সঙ্গে চলে যেতাম। তখন গীতা বলে, হ্যাঁ, এটা ভুল হয়ে গেছে। এটা না আমাদের মাথাতেই ছিল না। তখনই মেহেকে গিয়ে বড়বাবু বলে, আপনি আপনি তো সাথে ছিলেন, তাহলে আপনিও তো আমাকে ফোন করতে পারতেন, তাহলে তো আমি যেতাম। তখনই অঙ্কিত বলে, আসলে আমরা না ভুলে ভুলে গিয়েছিলাম, তার জন্যই ফোন করতে পারিনি। তখনই অগ্নিজিৎ মুখার্জি সেখানে চলে আসে, আর সেই বলে, হ্যাঁ, আমাদের জামাই একদম ঠিক কথা বলছে, কিন্তু কারা করেছে এই কাজটা সেটা তো জানতে হবে। তখনই গিনি সেখানে আসে, আর এসেই নিজের মুখে সবটা স্বীকার করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।